নিঃশব্দ আর্তনাদে ঘেরা পরিবেশ থমকে গেছে মুহূর্তেই। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। সমস্ত শব্দ কোথাও হারিয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে সময়ও। প্রথার আর্তনাদের শেষ সুরটি মিলিয়ে যেতে থাকে হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বরের বিনিময়ে। এ যেন এক চির প্রত্যাশিত প্রতিধ্বনি, দীর্ঘ অপেক্ষার পর মরুভূমিতে প্রথম বৃষ্টির স্পর্শ। বিশ্বাস আর সংশয়ের মাঝে দোল খাওয়া বুকের ভেতরের ঝড় নিমেষেই শান্ত হয়ে আসে তার। কান্নায় অবসন্ন হৃদয় নিয়ে মুহূর্তের জন্য থমকে যাওয়া রমণী কালবিলম্ব না করে অশ্রুভেজা চোখে তড়িৎ পিছে ফিরে তাকাতেই দেখা যায় নেহমাতের খুশি খুশি মুখশ্রী। হাঁটি হাঁটি পা পা করে পার হয়ে আসছে সদর দরজা। অধর কোণে স্নিগ্ধ হাসি, যেন আজকের দিনের সমস্ত খুশি তাকে ধরা দিয়েছে নিঃশব্দে। সে সত্যিই এসেছে? দিকবিদিক না তাকিয়ে ছুটে যায় প্রথা। মেয়ের সম্মুখে হাঁটু গেড়ে বসে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মুখ জুড়ে। সমস্ত ব্যথা যেন এক নিমেষে গলে গেছে মেয়েকে ছুতে পেরে। ঠিক যেমন অন্ধকারের বুক চিরে ভোরের আলো উকি দেয়, তেমনি আর্তনাদ পরিণত হয় নিঃশব্দ বিস্ময় আর থরথরে সুখের আতঙ্কে। মেয়েকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বহু প্রলাপ বকছে প্রথা, কোথায় ছিলে এতক্ষণ? কিছু হয়নি তো তোমার? মাম্মিকে না জানিয়ে স্কুল থেকে বেরিয়েছিলেন কেন? ওহো মাম্মি, তোমায় না বলেছিলাম আমার বড় একটা হ্যান্ডসাম ফ্রেন্ড আছে, তার সাথেই তো গেছিলাম। আমি বুঝতেই পারিনি আমাকে না পেয়ে তোমার এমন অবস্থা হবে। এত্তগুলা সরি। হাত দিয়ে মেপে দেখায় নেহমাত। প্রথা আবার চুমু দেয় মেয়ের গালে। বুকে জড়িয়ে নেয় তৃপ্তি সহকারে। ক্ষণকালের জন্য দুনিয়ার চিন্তাধারা ভুলে বসেছিল প্রথা। টনক নড়তেই চোখ তুলে তাকায়, কিঞ্চিত দূরত্বে শ্রেয়ান দাঁড়িয়ে আছে। শান্ত অথচ গম্ভীর দৃষ্টি তাদের উপর ন্যস্ত। দাঁতে দাঁত খিচে উঠে এসে মুখোমুখি দাঁড়িয়ে রুক্ষ গলায় হিসহিসিয়ে বলে, কোথায় নিয়ে গেছিলেন? আমাকে না জানিয়ে? ফোন তুলছিলেন না কেন? প্রথার অশ্রুভেজা মুখে কিছুকাল চেয়ে থেকে ফু দেয় শ্রেয়ান। ভ্রু কুচকে নির্বিকার গলায় বলে, আধা ঘন্টা মেয়েকে খুঁজে না পেয়ে নিজের এই হাল করেছ? অথচ আমার কেমন লেগেছিল বিগত 5 বছর? আমি হতভাগা তো অবগতও ছিলাম না আমার সন্তান ছেলে না মেয়ে। ভুল তো আমার ছিল না তখন? নিজের ভুলের জন্যই এমন হয়েছে, সেটা স্বীকার করবেন কখন? দীর্ঘ শ্বাস ছাড়া জবাব করে না শ্রেয়ান। কী বা দেবে? উত্তর তো জানা নেই। দুজনের নীরব তর্ক বিতর্কের সমাপনী করতে মাঝখানে ঢুকে পড়ে নেহমাত। মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে উপরে মুখ হুকি দিয়ে গালে তর্জনী ঠেকিয়ে ভাবনামো ভঙ্গিতে বলে, তোমরা ফিসফিসিয়ে কি বলছো বলো তো? মাম্মি, তুমি কি আমার ফ্রেন্ডকে চেনো? দুকদম সরে এসে প্রথা জবাব দেয়, পরিচয় করিয়ে না দিলে চিনব কিভাবে? পরনের নীলকোটের কলার ঝাড়িয়ে গা ছাড়া ভাব নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল শ্রেয়ান। নেহমাত উচ্ছ্বাসিত মুখে শ্রেয়ানের হাত আঁকড়ে বলে, এই হচ্ছে আমার ফ্রেন্ড শ্রেয়ান জওয়ান আর এই হচ্ছে ফিহা। শ্রেয়ানের পেছনে থেকে ফিহাকে টেনে বার করে বলল। কুঞ্চিত কপালে দেখে যায় প্রথা। এতক্ষণ সে ফিহাকে খেয়ালি করেনি। অবুঝের মতো শ্রেয়ানের দিকে তাকালে জবাব আসে, ভাইয়ের। এটুকু বলে বাকিটা ইশারায় বুঝিয়ে দেয়। চতুর প্রথা নিজ উদ্যোগে বুঝে নিয়ে ফিহার সামনে হাঁটু ভেঙ্গে বসে হাতে মুখ উপরে তুলে ফ্যালফ্যাল নয়নে চেয়ে থাকে ফিহা। আরে ফিহা বেবি, তো দেখতে বেশ মিষ্টি। আমি নেহমাতের মাম্মি, তুমি আমাকে আন্টি বলে ডাকতে পারো। ফিহা ক্ষণকাল পর হাসি ফুটিয়ে তুলে ঠোঁটের কোণে প্রথার গালে টুপ করে চুমু দিয়ে বলে, আন্টি তুমিও সুইট। ওলে বাব্বা। নেহমাতের হঠাৎ চোখ যায় ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা বয়স্ক মুখশ্রীর উপর, যার আকুল দৃষ্টি তার দিকেই। অধর কিনারায় অদ্ভুত বিচলিত হাসির ঝিলিক। সন্দিহান চোখে এগিয়ে যায় এক পা দু পা। কাছাকাছি যে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে সাইলা খানমের দিকে। সাইলা নিজের উম্মাদের মতো শব্দাচারণ করে ছুতে যাবে তখনই সিঁড়ির অভিমুখে দৌড়ে যায় নেহমাতের চঞ্চল পাজোড়া। তার চোখে কৌতূহল, পদচারণ অস্থির। অবাক চোখে তাকিয়ে রয় সাইলা। নাতি কি তার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না? তাকে ভালো লাগেনি? নির্বোধ নজরে প্রথার দিকে তাকিয়ে দেখে সে নিজেও মেয়ের অস্থির চিত্তে ছুটে যাওয়ার পানে চেয়ে আছে। ক্ষণকাল পর নেহমাতকে ফিরতে দেখে বিমূঢ়ই হল সাইলা খানম।
বধির মুখে বোকা চোখে কেবল দেখে যাচ্ছে অথচ বোধগম্য হচ্ছে না কোন কিছুই। নেমাতের হাতে বড় ফ্রেমের ফটো। খুব সম্ভবত কারো চেহারার সাথে সাইলার চেহারার মিলন খুঁজে বেড়াচ্ছে ফটোতে। একবার সাইলার দিকে পরপর ফটোতে তাকাচ্ছে নেহমাত। আচমকা চেঁচিয়ে উঠল, দিদুন। ফটোটি টেবিলে রেখে সাইলা খানমকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে, তুমি আমার দিদুন? এত দিন কোথায় ছিলে তোমরা? জানো কত খুঁজেছি তোমাদের, কত মিশট করেছি। সাইলা ঠোঁট কামড়ে নাতিকে দুহাতে আগলে ধরে। চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এ যেন আনন্দাশ্রু। খুশিতে বলি হারিয়ে ফেলেছে সে। রোজ ফোনের পাশে বসে থাকত সাইলা। অপেক্ষায় থাকত একদিন প্রথার কল আসবে। ভিডিও কলে তার নাতির সাথে পরিচয় করিয়ে বলবে, এটাই তোমার দিদুন। কিন্তু এমন কিছুই ঘটেনি। প্রথা একবারের জন্য ভুলেও কল করেনি। আর না তাকে খুঁজে পাওয়ার কোন বিকল্প পথ বাকি রেখেছে। আমরাও তোমাদের অনেক খুঁজেছি। আর অনেক মিশরও করেছি দাদু ভাই। দুহাতে সাইলার গলা আঁকড়ে ঘাড়ে মুখ গুজে চুপটি করে রয় নেহমাত। যেন বহু সাধনার পর মূল্যবান কিছুর হদিস মিলেছে, ছেড়ে দিলেই পালিয়ে যাবে। অপলক তাকিয়ে রয় প্রথা। আখি জোড়া টলমল। আজ কিছুটা আফসোস হচ্ছে মেয়ের জন্য। যদি সেদিন না চলে যেত, হয়তো তার মেয়েটা পরিবারের অভাব বোধ করত না। ফিহা, ফারিহার মতো সেও দিদুন, দাদু, ফুফু, বড় বাবা মার আর ভাই বোনেদের মাঝে থাকব। তাছাড়া আরও একজন আছে, বাবা। শ্রেয়ান। শ্রেয়ানের কথা উকি দিতেই, যা হয়েছে ভালোই হয়েছে বলে নিজেকে শুধরে নেয়। ওখানে থাকলে একদিন না একদিন মেয়ে নিশ্চয়ই বাবার চরিত্র সম্পর্কে অবগত হতো। তখন তার উপর কেমন প্রভাব পড়ত? কি জবাব দিত প্রথা? হঠাৎই মেয়ের কান্না মিশ্রিত করুণ সুর ভেসে আসে, আমার পাপ্পা কই? আমি পাপ্পাকে দেখব। দিদুন, আমি পাপ্পার কাছে যাব। পাপ্পা, পাপ্পা, পাপ্পা বলতে গিয়ে উচ্চস্বরে কাঁদছে মেয়েটা। তার প্রতিটি কথায় ফুটে উঠছে বাবাকে কাছে পাওয়ার তীব্র আবেদন। নিষ্পাপ হৃদয় লোকায়ত নম্র হাহাকার। সন্তপর্ণে চোখ মুছে সাহসা পাশে ফিরে তাকায় প্রথা। শ্রেয়ান ঠোঁটে ঠোঁট গুজে তার দিকেই তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি স্পষ্টতই বলে দিচ্ছে, প্রথাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে সে। মাম্মি দিদুনকে তো পেয়ে গেছি। পাপ্পা নিশ্চয়ই তাদের সাথেই থাকে। আমি পাপ্পার কাছে যাব। তুমি পাপ্পাকে এখানে আসতে বলো না মাম্মি। তির্যক চোখে একপল প্রথাকে দেখে অন্যদিকে চলে যায় শ্রেয়ান। হৃদয়ের কোথাও ভাঙচুর হচ্ছে তার। সেই সাথে আষ্টেপৃষ্ঠে গ্রাস করছে অপরাধবোধে। মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধরে আসা গলায় প্রথা বলে, পাপ্পা আসবে। ধৈর্য ধরো। আসতে পারি? আরও একটি পুরুষালী কণ্ঠস্বর। তড়িৎ উৎস খুঁজতে সকলে তাকায় সদর দরজার অভিমুখে। দোর পূর্বে হতে খোলাই ছিল, তাই আগন্তুককে কলিং বেল বাজানোর মতো অতিরিক্ত কাজটা করতে হয়নি। এতক্ষণ নীরব ভূমিকা পালন করছিলেন প্রতাপ চৌধুরী। এই পর্যায়ে আগন্তুককে দেখে তার দিকে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে। ভাইসাব, আপনাকে খবর কে দিল? শাহিন জওয়ানের উত্তর, কে আবার আমার গিন্নি ছাড়া? সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে আমাকে তো আসতেই হতো। ভুল বুঝাবুঝি? পরপরই মাথা ঝাঁকিয়ে বলে, সেসব পরে দেখা যাবে, চলুন বসা যাক। অবশ্যই। প্রথাকে ছেড়ে দেয় নেহমাত। শাহিন জওয়ানের দিকে কিছু পল চেয়ে থেকে এগিয়ে যায় অনতিবিলম্বে। দরজার বাইরে উকি ঝুঁকি মেরে শাহিনের সম্মুখে এসে ক্রন্দনরত কণ্ঠে বলে, সবাই আসছে কিন্তু পাপ্পা আসেনি কেন? বিমুগ্ধ হয়ে খানিকটা সময় মিষ্টি স্মৃতে চেয়ে থেকে বাকিদের দিকে চোখ ঘুরিয়ে তাকায় শাহিন জওয়ান। সাইলার ইশারায় তিনি এটুকুন বুঝে নিয়েছে যে এটাই তার নাতনি। কিঞ্চিত ঝুঁকে নেহমাতের উদ্দেশ্যে আদুরে গলায় বলেন, অবশ্যই আসবে পাপ্পা তার প্রিন্সেসের কাছে। তোমার ছেলেকে বলে দিও আমি তাকে অনেক ভালোবাসি আর এত অভিমান করেছি। ঠোঁট ভেঙে হেসে ফেলে শাহিন। নেহমাতের মাথায় চুমু দিয়ে নাক টেনে ঘ্রাণ নেয়ার মতো করে। প্রথা বুক ভর্তি শ্বাস টেনে আদোয়াকে বলে, ওদের দুজনকে উপরে নিয়ে যাও। আদোয়া করলও তাই। নেহমাত, ফিহাকে নিয়ে চলে যায় উপরে। যদিও নেহমাতকে জোর খাটিয়েই নিয়ে যাওয়া হয়েছে। শাহিন জওয়ান প্রথার সামনে এসে থামে।
তার দৃষ্টি স্থির। হেরফের হচ্ছে না মোটেও। মাথা নত করে নেয় প্রথা। কেন যেন সাহস পাচ্ছে না শির উঁচু করে তাকাতে। কেমন আছো মা? সেই পূর্বের মতো কথার ধরন। মায়ের মতো কি তারও অভিযোগ আছে প্রথা দূরে ছিল বলে? হয়তো আছে, হয়তো নেই। প্রথা চোখ তুলে ঠোঁট ভিজিয়ে ছোট স্বরে বলে, ভালো। আপনার শরীর কেমন? মন ভালো না থাকলে শরীর কি আর ভালো থাকে? প্রথা নির্বোধ তাকায়। শাহিন জওয়ান বলে, তোমাকে কিছু জানানোর আছে। যেটা তুমি পূর্বাগত নও। বলুন না বাবা। আপনি যা বলবেন তা শুনতে বাধ্য আমি। তাহলে বসে কথা বলা যাক। শ্রেয়ান তুইও আয়। শেষের কথাটি বাপাশে খানিক দূরত্বে দাঁড়িয়ে থাকা শ্রেয়ানের উদ্দেশ্যে বলল গম্ভীর গলায়। ঠোঁট এলিয়ে সামান্য হাসে শ্রেয়ান। কাঁধ দুলিয়ে এসে বসে একটি সোফায়। তার সম্মুখের আসনে প্রথা। প্রথার ডানদিকে শাহিন আর প্রতাপ। শ্রেয়ানের পাশে সাইলা খানম। ছেলেকে বহু বছর পর নিজের পাশ ঘেঁষে বসতে দেখে মাতৃহৃদয় প্রফুল্ল হয়ে উঠল সাইলার। উচ্ছ্বাসিত চোখে অল্পক্ষণ তাকিয়ে থেকে শাহিন জওয়ানের কথা শুনতে নড়েচড়ে বসে। ড্যাশ ড্যাশ। বিমূঢ় প্রথা অশ্রুসিক্ত পলকে চেয়ে আছে অদৃশ্যে। সকল সত্য তার চোখের দৃশ্যপট স্পষ্ট। স্বচ্ছ গঙ্গা জলে প্রতিচ্ছবি যেমন পরিষ্কার, ঠিক তেমনি। তার মানে এতদিন সে যা করেছে, যা বুঝেছে, সব মিথ্যে? ভুল? সেদিন শ্রেয়ান কেবল তার হৃদয় ভাঙার জন্য সাময়িক অভিনয় নিমজ্জিত ছিল? এমনকি বিগত 5 বছর যাবৎ শ্রেয়ানের জন্য যে ঘৃণা, ক্ষোভ জমাটবদ্ধ ছিল সবকিছুই অপাতে? যখন সম্পূর্ণ সত্যি সামনে এলো, আসল সত্যিটা প্রকাশিত হলো। চারপাশ ধোয়া ধোয়া লাগছিল প্রথার। বিস্তীর্ণ পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছিল ক্রমশ। হৃদয় যেন থমকে গেছে তার। সেদিন ভুল কার ছিল? হয়তো দুজনেরই। একটু ভুল বোঝাবুঝির জন্য জীবন থেকে 5টি বছর হারিয়ে গেল? এমন হওয়ার কি খুব জরুরি ছিল? সম্বিত ফিরতেই হতচকিতে ঘরময় নজর বুলিয়ে নেয় প্রথা। স্ব অবস্থান হতে সাইলা, প্রতাপ, শাহিন চেয়ে আছে তার দিকে। হয়তো সবাই অধীর অপেক্ষায় আছে প্রথা কিছু বলুক। চোখ সরিয়ে শুষ্ক ঢুক গিলে ধীরে ধীরে শ্রেয়ানের দিকে তাকালো রমণী। অন্যদিকে নজর ফিরিয়ে রেখেছে শ্রেয়ান। অভিমান করেছে কি? নিজেকে সংযত করে দীর্ঘ শ্বাস ত্যাগ করে প্রথাট। মস্তিষ্ক ঘেটেও কিছু বলার ভাষা খুঁজতে অক্ষম হচ্ছে বারে বারে। সকলে তার কণ্ঠে শুনতে উৎপেতে আছে অথচ সে নিশ্চুপ, ভাষাহীন। গলা খাকারি দিয়ে মুখ খুলতে যাবে তখনই আসন ছেড়ে উঠে দাঁড়ালো শ্রেয়ান, আমি কি এখান মেয়ের কাছে যাওয়ার অনুমতি পেতে পারি? কণ্ঠে তাচ্ছিল্য ভাসমান। চঞ্চল মণি দয় ক্রমাগত এদিক ওদিক ছুটিয়ে ঘন ঘন উপর নিচ মাথা নাড়ে প্রথা। মানে, যেতে পারে। কথা বাড়ায়নি শ্রেয়ান। কোট ঠিক করতে করতে দ্রুত পায়ে হেঁটে যায় সিঁড়ির দিকে। যাওয়ার আগে প্রথাকে কঠোর চোখে তাকাতে ভুলে না। চলবে ইনশা আল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।